আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের 36 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। নিস্তব্ধ নিঝুম রাত, নেই যান্ত্রিক কোনো শব্দ। গাছের পোকাগুলো কুটকুট করে শব্দ করছে। সিন্ধিয়া সোজা হাঁটতে থাকে, এদিকে দুষ্টের দল ওর পিছু নিতে থাকে। রাস্তার দুধারে সাথে জিসান। কালো বোরকার আড়ালে মানুষটাকে তারা চিনতে পারে না, তবে সামনের বাড়িটির পথ ধরতেই তারা বুঝে নেয় এটাই সিনথিয়া। সিনথিয়া পিছন ফিরে, ইফরাত চলে গিয়েছে। ফোনের স্ক্রিনের সময় দেখে নাই 2টা বাজে। এত রাতের বেলায় আধারে খোলার মাঝে মনের মধ্যে প্রশ্ন ধারণা দেয়। মনটা ছটফট করছে, আবার পিছন থেকে অজানা ভয় হঠাৎই যেন তাকে গিলে খাচ্ছে। দ্রুত পায়ে চালিয়ে যায় সিনথিয়া। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসে কয়েকজন বাজে শব্দ। বুকের সাইডে বাজিয়ে কাঁপিয়ে ওঠে, চোখ এদিক ওদিক দিশেহারা হয়ে ছুটাছুটি করে। পায়ের আওয়াজ কানে যেতেই পিছন ঘুরে সিনথিয়া। তার কিঞ্চিত দূরত্ব 4 জন পুরুষ। শূন্য হাতে কাকে রেখে কাকে আঘাত করবে সে। তৎক্ষণাৎ শূন্য পায়ে তুলে এক সারাসারি 6 জনকে আঘাত করে। 4 জন পিছিয়ে গেলে সে বাসার ভিতরে যাওয়ার জন্য দৌড় দেয়। হঠাৎ মনে পড়ে বাসার গেট তালা দেওয়া। সে চাইলেও এত দ্রুত খুলতে পারবে না। জোরালো শব্দে চিৎকার দেয় সে, তবে সে চিৎকারে মুখ থেকে বের হয় না। কারো বলিষ্ঠ হাতের আড়ালে চাপা পড়ে। হাতের কনি দিয়ে বুকে আঘাত করে পিছনের মানুষটির পা দিয়ে হাঁটুতে, তবে বলিষ্ঠ হাতের কাছে পেরে ওঠে না। চোখে ফেটে জল বের হতে চায়। না কথা বলতে পারে না ছুটতে পারে, তবুও নিজের সর্বশক্তি দিয়ে কামড় দেয় হাতে। পিছন ঘুরে বসে, হাত মাটিতে রেখে মুহূর্তেই পা ঘুরিয়ে সামনের লোকটিকে ফেলে দেয়। উঠে দাঁড়াতেই পিছন থেকে একজন শক্ত হাতে মুখের রুমাল চেপে ধরে। রুমালে থাকা মেডিসিনে চোখ বন্ধ হয়ে যায় আপনা আপনি। শরীর অসাড় হয়ে আসে। জ্ঞান হারানোর পূর্বে মুহূর্তে সিনথিয়ার বন্ধ চোখ বলিষ্ঠ দীর্ঘদেহু সুদর্শন পুরুষের স্নিগ্ধ মুখটা ভেসে ওঠে। সে কি কখনো জানবে সিনথিয়া নেই? অডিও ক্লিক অন করেই ইফরাত। সিংহ টাগার, নিজেকে খুব চালাক মনে করিস? কি ভেবেছিলি আমার পাতার জালে আমাকে ফাঁসাবি? কিন্তু তুই তো নিজেই ফেসে গেলে। ভেবে দেখ আমি মেয়েটাকে বাঁচাবি নাকি তুই নিজে বাঁচবি। ইফরাত তখনই মাথায় আসে সিনথিয়াকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে এসেছে সে। একবার ফোন দিয়ে শোনা হয়নি। দূরে থাকা অজানা আশঙ্কা বাতাসে চেয়ে তীব্র গতিতে ছুটে আসে। মাথা ঝনঝন করে ওঠে। সহজে ভেবে সে কঠিন জালে ফেসে গেল। ভেবেই তো দেখা হয়নি ওই সামান্য ছদ্মবেশী আজ কি সিনথিয়াকে রক্ষা করতে পারবে? পাথর শক্ত মন ধুলে উঠে। তার জন্য মেয়েটাকে না জানি কোনো বিপদের সম্মুখীন হতে হয়। তাড়াতাড়ি করে ফোন বের করে ইফরাত, তারপর কল দেয়। পরপর 5টা কল তাকে এটাই বলে নাম্বারটি বন্ধ আছে। রাতের আধারে জানালা দিয়ে আসা দমকা বাতাসে ধুল খায় ইফরাদের চুল, যেন কোনো এক অজানার অভ্যাস। সবার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ খুব শূন্য লাগে ইফরাদের। কিছু কিছু অকাঙ্ক্ষিত ঘটনা সময়কে থামিয়ে দিয়ে যদি সবকিছু রোধ করা যেত, মানুষ হয়তো তাই করত। তবে জীবনের যত দুর্ঘটনা এক স্বাভাবিক প্রক্রিয়া। সামান্যতম ভুল বড় দুর্ঘটনাকে ডেকে আনে। কিন্তু হতো যদি সিনথিয়াকে বাসার গেটে অবধি দিয়ে আসতো ইফরাত, অথবা সেফ জোনে পা রাখা অবধি রাস্তায় অপেক্ষা করত, কতটুকু সময় ব্যয় হইতো। কিন্তু এগুলা কেবল অনুশোচনা। তবে ভুল তো হয়ে গিয়েছে। এই মুহূর্তে অতীত ভেবে কোনো লাভ নেই, শুধু সময় নষ্ট। হোটেলের রুমে ধবধবে সাদা চার দেওয়াল, সাদা চাদরে জড়ানো বিছানার পাশে শূন্য দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে ইফরাত। বাকিরা যা বুঝার ওর অডিও ক্লিক শুনেই বুঝে নিয়েছে। এই মুহূর্তে সকলেই ইফরাদের মুখ পানে চেয়ে আছে। শূন্য থেকে চোখ ফিরিয়ে নেয় ইফরাত। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যত তীব্র হোক না কেন, চোখের অগোছানো যে মেয়েটাকে গুছিয়ে চাল হিসেবে তারা ধরিয়ে নিয়ে গেল, তাদের সকলকে ইগনোর করে তীব্র নখের আঁচড়ে ভিন্ন ভিন্ন করে দিয়ে আসাই এখন তার কাজ। কাজের বাইরে একটা চিন্তাও নাই। কিন্তু সময় যে বড্ড কম। মেয়েটা তার ভরসার রাতের আধারে লুকিয়ে এসেছিল। তার একটা ছোট্ট পরিবার আছে। এই রাতের মধ্যে তাদের আমানত উদ্ধার করে কি তাদের কাছে সম্মান পৌঁছে দেওয়া আদৌ সম্ভব? আঙুল ছুঁই ইফরাত। পুরো স্কিন জুড়ে বাচ্চা একটা মেয়ের হাস্যসজ্জ্বল মুখ চাঁদের মতো আলো ছড়াচ্ছে। তার কপালে কাজটায় 4টা সংখ্যা বলে দিচ্ছে 3টা বাজছে, 1 মিনিট বাকি, সকাল হতে কয়েক প্রহর বাকি। এই স্বল্প সময়ে কি অসাধ্য সাধন সম্ভব? ভাবনার পেঁচানো জাল ছিঁড়ে বাস্তবে ফিরে ইফরাত লম্বা পায়ে ফেলে বাইরে বেরিয়ে যায়। পিছন পিছন সামনের তালে হাঁটে সহকর্মীরা। হোটেলের
রিসিপশনে তথ্য দেওয়া ফেক, তাই একমাত্র উপায় চেকপোস্টগুলোতে নজরদারি, যাতে ক্রিটিক্যাল দৃষ্টির সীমানা বাইরে যেতে না পারে। এটি একমাত্র পথ। ইফরাতের গলা শক্ত। জাবির, জি স্যার। আশেপাশে সকল চেকপয়েন্টগুলো অ্যালার্ট করুন। সিনথিয়া বাসায় আশেপাশে যতগুলো রাস্তা আছে ওইখানে ফুটেজ কালেক্ট করতে বলেন। ওকে স্যার। 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো চেকপয়েন্টগুলো কিছুতে জানা যায়নি। সিনথিয়ার বাসার সামনে লাগানো সিসি ক্যামেরা রাত 2টার পর কোনো ফুটেজ নেই। সবকিছু খুব দক্ষ হাতে সূক্ষ্ম নিপুণভাবেই কাজ করা হয়েছে। ইফরাত সিনথিয়াকে রিক্সে ফেলা ভেবেই রাতের অন্ধকারে মেয়েটির সাথে দেখা করত, কিন্তু আশঙ্কা আজ সত্যি পরিণত হলো একটু ভুলের কারণে। প্রথমত মেয়েটার নিরাপত্তা, দ্বিতীয়ত সকলের সিনথিয়ার পরিবার প্রতিষ্ঠিত মায়ায় ঘুরপাক খাচ্ছে। সে যেহেতু চেকপোস্টগুলোতে একরকম কোনো কিছু ধরা পড়েনি, তাহলে ক্রিটিক্যাল হয়তো খুব একটা দূরে যায়নি। ইফরাত জাবিরকে নিয়ে বের হয়। বাকিদের ভিন্ন ভিন্ন কাজ বুঝিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয় ইফরাত। ইফরাতের চোখ দুটো শুধু সামনেই পড়ে আছে। জাবির বলে, স্যার আমাদের উচিত সকালের অপেক্ষা করা। আই নো, কিন্তু মেয়েটার পরিবার সকাল হওয়া মাত্র তার রুম চেক করবে। সর্বোচ্চ 10টা 11টা পর্যন্ত তাদের মেয়ে ঘুমাচ্ছে বলে মেনে নিবে। দ্যাট স্যার, তবে আমাদের হাতেও তো কিছু করার নেই। এটা তো কোনো কিডন্যাপ কেস না, উদ্দেশ্য অন্য কিছু। আমার মনে হয় মেয়েটার কোনো ক্ষতি করবে না। সে কথা আমি তার পরিবারকে কি করে বুঝাবো? তারা মানবে? স্যার, না বললে হয় না? আজ রাতের ঘটনা তাদের না বললে হয় না। পরপর এতগুলা ধাক্কা তারা কি করে সহ্য করতে পারবে? অ্যাটেন্ডেন্ট মেয়ে স্যার, তো তারা যথেষ্ট ভালোবাসে তাদের মেয়েকে এবং চিন্তাও করে। মিস সিনথিয়া জেলখানা থাকাকালীন তার মা হসপিটালে ভর্তি ছিলেন। তো কি করবেন স্যার? খুঁজব কোথায়? পুরো শহর। ক্লো ছাড়া কি মানুষ খুঁজে পাওয়া যায় স্যার? তাই বলে চেষ্টা দমিয়ে রাখা যাবে? আপনার বাসায় এসে গিয়েছে জাবির। নামন। কিন্তু কেন স্যার? আমি যে আপনার সাথে। বাসা যান, রেস্ট করুন, কাল অনেক কাজ। আল্লাহ হাফেজ। জাবিরকে নামিয়ে একটানে হাওড়ে উঠে যায় ইফরাত। আশেপাশে সমস্ত হোটেল চেক করে, পুরো এরিয়া তোলপাড় করে ফেলে, কিন্তু সিনথিয়াকে কোথাও পাওয়া যায় না। নীলচে আলো কেটে যাচ্ছে তীর্য সূর্যের আলো কিরণে। সুজা পিস্টাল রাস্তা, গাড়ি চলছে, শুরু করছে, গুটিয়ে গিয়েছে। এক হাতে এখনো গাড়ি চালিয়ে যাচ্ছে ইফরাত, এদিক থেকে সেদিকে, এই হোটেল থেকে ওই হোটেলে, এই রুম থেকে ওই রুমে। এভাবেই সকাল। ফোনে জমেছে বারবার শোখানিক কল। কেন ভোর হওয়ার পরও বাসায় ফিরছে না, তাই প্রশ্ন। বাবা তো সন্তানের অনেক কিছুই আজ করতে পারে, তাকে বোঝানোর সাধ্য একজন এসপির তো নেই। এই মুহূর্তে নিজের বাড়ি ফেরার চেয়ে এক পরিবারকে করুণ অবস্থায় না ফেলাটাই তার প্রথম কাজ। হেডকোয়ার্টারে এত সকাল সকাল মিটিং, খুব প্রাইভেসি মেনটেন আর সমালোচনা বসবে ইফরাত। সকল কিছু ভালোভাবে শুনে পর্যবেক্ষণ করে প্রজরঞ্জন সরকার বললেন, রাতের বিষয়টি টোটালি হেডফোনে রাখা উচিত, যেহেতু উদ্দেশ্য তুমি। আমার মনে হয় মেয়েটির কোনো ক্ষতি হবে না। মেয়েটিকে না পেলে তার পরিবার হাইপার হয়ে যাবে, হলে কিছু করার নেই। তোমার এত বছরের এক্সপেরিমেন্ট, তুমি তো জানো কেসের জন্য অনেক সময় অনেক কিছু হাইড করতে হয়, কিন্তু এক্ষেত্রে ভিন্ন স্যার। তুমি কি চাচ্ছ সব বলে তুমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে? জানি, তবে এই মুহূর্তে তারা যখন জানবে তাদের মেয়ে বাসায় নেই, বিষয়টা খুব ক্রিটিক্যাল হবে। কিছু হবে না, তারা থানায় আসবে, ডায়েরি লিখবে, আমরা চেষ্টা করব। এতে সাপও মূল্য, লাঠিও ভাঙলো না। এর চেয়ে ভালো মানুষই করতে গেলে ঝামেলাই বাড়বে। আই হোপ তুমি বুঝতে পারছো। ইফরাত এরপরেও বলে, কিন্তু স্যার। কোনো কিন্তু না। ডেট মাই ফাইনাল ডিসিশন। তার মেয়েকে খুঁজবে, এই সুযোগে কেস সলভের টাইম পাবে। তুমি খুব স্ট্রং মেন্টালি মানুষ। আই নট ইমোশন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে এই রাস্তা পার হতে হবে। বেলা 10টা পেরিয়ে গেল। সিনথিয়ার দরজা ভোর থেকে একবারও খোলা পায়নি সানজিদা বেগম। তিনি মেয়েটাকে কোনো কাজের পেশা দেয় না, থাকুক না নিজের মতো, যখন খুশি উঠে খেয়ে নিবে, এই চিন্তা ডাকেনি একবারও। তবে বেলা তো গড়িয়ে যাচ্ছে, মেয়েটার শরীর খারাপ হলে কিনা, এই চিন্তায় এগিয়ে যায় সিনথিয়ার মা। দরজা নবঘুরাতে দরজা খুলে যায়। আধো খোলা জানলা, গলে ঝুলে পর্দা টানা, বিছানার ওপর এলোমেলো জড়ো হয়ে থাকা কাঁথা। কিন্তু মেয়ে কই? ওয়াশরুমেও কি দেয় না, ঘর শূন্য, সব শূন্য। মেয়ে কই? তড়িঘড়ি করে বাইরে বের হয়। পরপর কয়েকটা কল দেন তিনি, কিন্তু নাম্বার বন্ধ। মেয়ের ওপর ঝড়ঝাপটা কোনো অন্ত নেই। কোনো দিক থেকে কোনো আবার পাহাড় ধরে এসে পড়ল না নাকি? গেটে না ধরলেও এক সময় এই মেয়ে ছিল না মন ভালো থাকার ওষুধ।
ভালো থাকার কারণ কখনো অন্য চোখে দেখি তার চোখে মুগ্ধ যা সিনথিয়ার তার চেয়ে বেশি। মেয়ের সুখে যে পাগল হয়েছিল ঠিক সে সময় ড্রুবলে বেজে উঠে। দৌড়ে গিয়ে খুলে দেন দরজা। দরজার ওপাশে মুগ্ধ। সানজিদা বেগম চোখ খুঁজে বেড়ায় সিনথিয়াকে। তারপর বলে, সিনথিয়া কই? মুগ্ধ মায়ের চোখে চোখ রেখে নিজের পিছনে ফিরে। তারপর বলে, কই আপু? আরে সিনথিয়া গড়ে নেই। কালকে রাতে কথা মনে পড়তেই ভিজে উঠে পানিটুকু দিয়ে ছিলেন মুগ্ধ। সিনথিয়ার বাইরে যাওয়ার সময় সেই তো দরজা লাগিয়ে দিয়েছিল। বুড় হওয়ার আগে ফেরার কথা ছিল, আর কোনো কারণে না ফিরতে পারলে বাকিটা ম্যানেজ করতে পড়েছিল। বিনিময়ে প্রথম দিন 5 আর 4 জন পিছনে 2000 টাকা। কিন্তু এত দেরি তো করার কথা ছিল না। মুগ্ধ নিজের উষ্ঠ ভিজিয়ে নিয়ে নিল। তারপর বলল, ও ভুরে আপু বাইরে গিয়েছে বান্ধবীর সাথে হাঁটতে। তুমি তো নামাজ পড়ে ঘুমিয়েছিলে তাই বলিনি, মাত্র মনে পড়ল। কিন্তু ওর ফোন বন্ধ বলছে। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় আম্মু, ট্রাই করতে থাকো। আর আপু বলেছিল ফিরতে দেরি হতে পারে বলে পাশ কেটে কোনো রকম চলে যায় মুগ্ধ। আপুর একটা সিক্রেট নাম্বার তার কাছে আছে। সেই নাম্বার পরপর 10টা কল দেয়, নাম্বার বন্ধ। এমন তো হওয়ার কথা ছিল না। কোনো বিপদ হলো না তো? সেই দিন রাতে তো বোনকে সে বলেছিল এত রাতে বাইরে গেলে বিপদে পড়তে পারে। সিনথিয়া তার হাতে 5000 টাকা গুছিয়ে দিয়ে বলেছিল, এই শহরে এসপির সাথে থাকলে ভয় কিসের? তাহলে এখনো বাসায় কেন আসছে না? 14 বছরই কিশোরের মনটা বোনের বিপদে সংকেত যেন ঘন্টা বেজে ওঠে। আর কতক্ষণ এভাবে ম্যানেজ করা যায়? কতক্ষণ চাপিয়ে রাখবে সে? এমন সময় মেঝেতে পায়ের শব্দ শোনা যায়। সানজিদা বেগম চিন্তিত গলায় বলে, তিথি, রিমা দুজনকে ফোন দিলাম, সিনথিয়া ওদের সাথে যায়নি। ওরা দুজনে বাদ দিয়ে কি আর কেউ নাই? শুধু শুধু চিন্তা করছো, অপেক্ষা করো আসবে। অপরে মাকে কি বলা যাক? ভিতর থেকে মুগ্ধ ভয় পাচ্ছে। এখন কি সব বলে ফেলবে? ঝামেলা বাড়বে। কিছুক্ষণ চুপচাপ দেখা যাক কি হয়। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।